হ্যালো। সকাল 8টা থেকে শুরু, এত দূরে কাজ। কনিচিওয়া, হ্যালো। পার্ট টাইম জব করে আপনারা সবাই পার্ট টাইম কাজের কথা জানতে চান, বিশেষ করে হ্যান্ড স্যালারির যেসব জব রয়েছে সেসব হ্যান্ড স্যালারি জব সম্পর্কে জানতে চান। তো আজকে এরকম একটা কাজে যাচ্ছি, জাস্ট একদিনের একটা কাজ। অনেকে একটা কথা বলে থাকে যে জাপানে 6টা মানে 6টা। আসলে জাপানে সঠিক 6টা মানে 6টা না, 6টা মানে 6টার আগে। ভোর 5:30 বাজে, কাজে যেতে হবে, 6টার সময় থাকতে হবে একটা জায়গায়। চলুন যাই, টাইম নেই। আমার 6টায় ওখানে থাকার কথা, কিন্তু আমি যদি জাস্ট 6টায় ওখানে থাকি ওরা দেখবে যে না, আমি সঠিক টাইমে আসিনি। তাই আমাকে অবশ্যই 6টার আগে থাকতে হবে। জাপানে এরকম অনেক কাজ পাওয়া যায় যেগুলো হচ্ছে একদিন 2 দিন বা সপ্তাহখানেক 1 মাসের কাজ থাকে। ওরকম একটা কাজে যাচ্ছি আমি। মাক্কারি নামে একটা জায়গা আছে, সেখানে যেতে হবে। কাজটা হচ্ছে এগ্রিকালচারাল কাজ। আর আমাকে আজকে যে কোনো কাপড় পরতে বলছে, যেটা ময়লা হইলে সমস্যা নাই, কাপড় চোপড় ময়লা হবে এটা স্বাভাবিক, সেভাবেই বলে দিছে। এসব কাজ মূলত আপনাকে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ থাকলে তারা জানতে চায় যে করবো কিনা। তো আমাকে বললো, সেজন্য ভাবলাম যাই করে আসি। তো চলুন। কাক, এটাই মনে হয় কোম্পানির গাড়ি। জাপানের স্টুডেন্ট হিসাবে যারা আসে বা ওয়ার্কিং হলিডে ভিসায় যারা জাপানে আসে, এরাই মূলত জাপানে পার্ট টাইম কাজগুলো করে থাকে। এছাড়া ডিপেন্ডেন্ট ভিসা যারা আছে তারাও সপ্তাহে 28 ঘন্টা পার্ট টাইম কাজ করার সুযোগ পায়। তবে সেটার জন্য অবশ্যই আপনাকে ইমিগ্রেশন অফিসের নির্দিষ্ট ফর্ম পূরণ করে পারমিশন নিয়ে নিতে হবে। এর বাইরে অন্যান্য কাজের ভিসাতেও যারা জাপানে অবস্থান করছে তারাও বিভিন্ন সময়ে নানান ধরনের পার্ট টাইম কাজগুলোতে অংশগ্রহণ করে থাকে অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করার জন্য। আজকে আমি যেমন যে কাজটাতে যাচ্ছি, আমার এখন পর্যন্ত কোনো ধারণা নাই যে আমাকে সেখানে গিয়ে কি কাজ করতে হবে। এজেন্সির যে লোকের সাথে আমার পরিচয় রয়েছে সে শুধু আমাকে বলেছে কাজটা হার্ড ওয়ার্কিং, আমি করতে পারবো কিনা। তো আমি সাথে সাথে রাজি হয়ে গিয়েছি, কারণ এজেন্সি সেই লোকের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। আপনি অবশ্যই কোনো একটা পার্ট টাইম কাজ করার আগে বিস্তারিত জেনে নেবেন, তা না হলে অনেক সময় দেখা যাবে যে আপনার কাজটা পছন্দ নাও হতে পারে বা আপনি সেই কাজটা করার মতো যোগ্য নাও হতে পারেন। আপনারা ইতোমধ্যে খেয়াল করেছেন যে আমাদের গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার চারপাশটা সবুজ বন জঙ্গলে ঘেরা পাহাড়ি অঞ্চল, এবং পাহাড় পর্বতের ফাঁকে ফাঁকে বিস্তীর্ণ সমভূমিতে কৃষি কার্যক্রম চলতেছে। জাপানের হোক্কাইডো শহর মূলত বিখ্যাত হচ্ছে শীতকালীন সময়ের জন্য। সে সময় স্নো ভিত্তিক যেসব কার্যক্রম চলে বা অ্যাক্টিভিটিস চলে, সেগুলোর জন্য সমস্ত জাপান থেকে এই হোক্কাইডোতে মানুষজন আসে। আর এই হোক্কাইডোর উইন্টার ভিত্তিক সবথেকে জনপ্রিয় শহর হচ্ছে নিসেকো। আপনারা অনেকেই জেনে থাকবেন যারা জাপানে থাকেন। সেই নিসেকো সিটির কাছাকাছি একটা গ্রামে যাচ্ছি আমরা, নাম হচ্ছে মাক্কারি। এবং জাপান সরকারের কম্প্রিহেন্সিভ এগ্রিকালচার প্ল্যানের অংশ হিসাবে বেশ কয়েকটা ভিলেজ ফার্ম রয়েছে এই মাক্কারিতে। সেই সব ভিলেজ ফার্মের একটাতে আমরা কাজ করতে যাচ্ছি। আর অনেকক্ষণ ধরে আপনারা যে পর্বতটিকে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মাউন্ট ইয়োতেই। এটি একটি সক্রিয় স্ট্রাটো আগ্নেয়গিরি। এর আরেকটা নাম হচ্ছে এজো ফুজি। এজো হচ্ছে হোক্কাইডোর পুরাতন নাম, আর ফুজি হচ্ছে জাপানের সবথেকে বিখ্যাত পর্বত মাউন্ট ফুজি, এবং এটা দেখতেও মাউন্ট ফুজির মতোই। আমরা এখন নিসেকোর কাছাকাছি রয়েছি। সামনে একটা জায়গা থেকে আরও 2 জন লোক উঠবে আমাদের গাড়িতে, যারা আমাদের সাথে কাজ করতে যাবে। মাক্কারি হচ্ছে সাপোরো থেকে 80 কিলোমিটার। যতটুকু দূরে ভাবছিলাম তার থেকে বেশি দূরে। আমরা একটা জায়গায় বসছি স্টপ নিতে, এখানে আরও 2 জন লোক আমাদের সাথে যোগ হবে। 6টার সময় সাপোরো থেকে এই গাড়িতে উঠছিলাম, এখন 7টা
46 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 46 মিনিটের ড্রাইভ শেষ হয়েছে। তো আমরা যে কাজে আসছি, 2টা জায়গায় এই ধরনের কাজে গেছিলাম। এই ধরনের কাজগুলো হচ্ছে অনেক ইন্টারেস্টিং। আমি চাইলে স্যালারি হাতেও নিতে পারি, আবার ব্যাংকেও নিতে পারি। তো এগুলাই হচ্ছে মূলত আসলে যে হ্যান্ড স্যালারি জব বলে, এগুলাই। আরও বিস্তারিত আলোচনা পরে করতেছি, ঠিক আছে? Later that same evening. এই পিছনে যা দেখা যাচ্ছে এগুলার এখানেই কাজ করছি সকাল থেকে। ও এই ক্যাবটাও তো তাদের কাজের ক্যাব। সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখন 6টা 15 শেষ হইলো। কোনো কথা বলার সুযোগ পাইনি। মাঝখানে একটু লাঞ্চ ব্রেক পাইছিলাম, তখন মনে হইলো না যে আর কোনো কথা বলি। তো এখানে আমরা ভেজিটেবল সর্টিং করলাম। এখানে পিছনে দেখা যাচ্ছে সাদা সাদা বক্স, এগুলো বক্সের ভিতরে ব্রোকলি আমরা সুন্দর করে প্যাকেট করে তারপরে ওটা ফ্রিজিং করলাম। Hello. ইয়েস, আমাদের কাজ শেষ। Hey. Konnichiwa. Philippines. নাইস মিটিং ইউ। Nice meeting you. আজকের কাজে জাপানিজ নাগরিক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাপানে আগত বিদেশিরা একসাথে কাজ করলাম। প্রায় 13 থেকে 14 জন ছিলাম। যিনি গাড়ি চালাচ্ছেন সেও জাপানিজ নাগরিক, তবে ফিলিপিন বংশোদ্ভূত, এবং আমার পেছনে যে মেয়েটি রয়েছে সেও ফিলিপিন। এখানে সে একটা ইন্টারন্যাশনাল হোটেল স্টাফ হিসাবে কর্মরত রয়েছে, তার পাশাপাশি সে পার্ট টাইম কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাপানে যারা পড়াশোনা করার উদ্দেশ্যে আসে, এদের সবাই যে পার্ট টাইম জব করে ব্যাপারটা এমন না। 76% বিদেশি স্টুডেন্ট পার্ট টাইম জব করে, এবং জাপানে বসবাসরত বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসের পার্ট টাইম জব থেকে গড় আয় হচ্ছে মাত্র 59,000 জাপানিজ ইয়েন। এটা একটা গড় হিসাব, এবং জাপানে পার্ট টাইম ইনকামের বিষয়টা পার্সন টু পার্সন ভেরি করে, এবং প্রত্যেকেই তার ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পার্ট টাইম থেকে ইনকাম করে থাকে। যে কোনো ধরনের পার্ট টাইম কাজে যোগদানের পূর্বে আপনাকে অবশ্যই কয়েকটি শর্ত মেনে চলতে হবে। এর ব্যতিক্রম হলে ক্ষেত্র বিশেষে আপনাকে জাপান থেকে বের করে দেওয়া হতে পারে। প্রথমত, আপনাকে পার্ট টাইম কাজ করার জন্য অনুমতি নিতে হবে। পড়াশোনার ক্ষতি করে আপনি কাজ করতে পারবেন না। পার্ট টাইম কাজের অর্থ হচ্ছে আপনি জাপানে পড়াশোনার খরচ এবং বসবাসের খরচ মেটাবেন, এবং আপনি সব ধরনের কাজ করতে পারবেন না। সর্বশেষ সুনির্দিষ্ট কর্মঘণ্টা কাজ করতে হবে। বাসায় ফেরার পথে আমরা একটু ব্রেক দিছি। এখানে নাকি অনেক সুস্বাদু পানি পাওয়া যায়। ওইশিমিজু দেশ নে ঝর্ণার পানি, মাউন্ট ইয়োতই থেকে ঝর্ণার পানি পড়তেছে। ওকে, দেখায় আপনাদের। It's just awesome. Ishoni ikimasu. Oishi, oishi. Great experience. মানুষজন এখানে কয়েন ছুটছে, উইশ করছে। ওকে, চলে যাচ্ছি। আরিগাতো গোজাইমাসু। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। পানি খাইলাম, আবার বোতলে ভরে নিয়ে গেলাম। যে পাহাড়টা একটু আগে দেখলেন আপনারা, সেই পাহাড় থেকেই পানিটা আসতেছে। এখানে পাহাড়টা। ওকে, ওইশি। আজকের কাজের এটাই হচ্ছে সব থেকে বড় একটা অভিজ্ঞতা। It is a great experience for me. I was not expecting like this. I'm very happy. এই জায়গাটার নাম ফুকিদাশি পার্ক। ওই যে দেখা যাচ্ছে আমার ঠিক আঙুলের উপরে পাহাড়টা, ওখান থেকে পানিগুলো আসতেছে। করে গে ইউকি দেশকা? ইউকি। হ্যাঁ, এখনো বরফ রয়ে গেছে। ওকে, লেটস গো। এখনো এখান থেকে 76 কিলোমিটার আমাদের সাপোরো শহর। 76। 76 কিলোমিটার। জাপানে যারা স্টুডেন্ট হিসাবে পড়তে আসে তাদেরকে একটা নির্দিষ্ট সময়সীমার জন্য ভিসা দেওয়া হয়। প্রতি বছর আপনারা জেনে থাকবেন জাপান থেকে বিদেশি স্টুডেন্টরা চলে যেতে বাধ্য হয়। তার কারণ হচ্ছে তারা তাদের এই নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ভিসা এক্সটেন্ড করতে পারে না। তারা অতিরিক্ত সময় কাজ করে, এবং তারা স্কুল অ্যাটেন্ডেন্সে মনোযোগী কম হয়। লো স্কুল অ্যাটেন্ডেন্সের কারণে ইমিগ্রেশন থেকে ভিসা এক্সটেন্ড করা হয় না।
You have to be very careful not to let this situation happen. আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পার্ট টাইম কাজ করার ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি জাপানে এসেছেন পড়াশোনা করার জন্য। যে কোনো মূল্যে আপনার এই উদ্দেশ্য থেকে ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না, অথবা আপনি এমন কোনো কঠিন কাজ করবেন না যার দ্বারা আপনার স্বাস্থ্যের কোনো ধরনের ক্ষতি হয়। সবসময় একটা প্রশ্ন করবেন যে আপনার যে কোনো ধরনের জব সেটা কি আপনার পড়াশোনার জন্য ক্ষতিকর হচ্ছে। আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনার কাজের সময়সীমা দ্বারা যেন স্কুল চলাকালীন সময়ে ক্লাসের কোনো ব্যাঘাত না ঘটে। আপনার কাজের স্যালারি আপনি কিভাবে গ্রহণ করবেন বা আপনার প্রতিষ্ঠানের পেমেন্ট মেথডটা কি সেটা কাজ নেওয়ার পূর্বে আপনি যাচাই বাছাই করে নেবেন। আপনার কাজের জন্য ট্যাক্স দেওয়া লাগবে কি না, বা আপনার দৈনিক, উইকলি বা মান্থলি ট্যাক্স পেইডের সিস্টেমটা রয়েছে কি না, বা আপনার যে বেতন সেটা সরাসরি আপনাকে ক্যাশে দেবে না ব্যাংক ট্রান্সফার করবে সেটা আগে আপনি জেনে নেবেন। আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন বলেছিলাম কাজটা একদিনের কাজ, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে যদি আরও সম্ভব হয় থাকে তাহলে আমি করব। তখন আজকের কথা বলে। গুড মর্নিং। Good morning. আমরা রওনা দিলাম এখন। আজকে আমরা সেম রোডে যাচ্ছি না। প্রথম দিন আমরা যে রোডে গেছিলাম আজকে অন্য রোডে যাচ্ছি। যে কোনো জায়গায় কাজ করতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে কাজটা করছেন সেটা কি আপনার নিজের জন্য নিরাপদ কিনা। আমি যে ট্রান্সপোর্টেশন ব্যবহার করছি, যদিও এটা কোম্পানির ট্রান্সপোর্টেশন, কিন্তু আমাদের যে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টে লেখা ছিল যে আমার এই যাত্রাপথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য আমাকে যে প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সে দায়ী থাকবে না। এরকম আপনার নিরাপত্তার বিষয়টা আপনি জেনে নেবেন যে আপনার কোনো ইন্স্যুরেন্স রয়েছে কিনা যে কাজটা করতে যাচ্ছেন। আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেটা আপনাকে জব থেকে সাপোর্ট করবে কিনা সেটাও আপনাকে কাজ করার পূর্বে জেনে নেওয়া প্রয়োজন। প্রথমেই জাপানে আসার পরে স্টুডেন্টরা চেষ্টা করে বিভিন্ন কনভেনিয়েন্স স্টোরগুলোতে পার্ট টাইম কাজ নেওয়ার জন্য। সবথেকে বেশি পার্ট টাইম কাজগুলো পাওয়া যায় হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং, টিচিং, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেশন, ইন্টারপ্রিটেশন, ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, ক্লিনিং, হোটেল রিসেপশনিস্ট, সার্ভিস স্টাফ, হোম টিউটর, এসব বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ জাপানে অ্যাভেলেবল রয়েছে। সাধারণত পার্ট টাইম কাজগুলোর বেতন ধরা হয় ঘন্টা হিসাবে। প্রতি ঘন্টায় গড়ে প্রায় 1000 জাপানিজ ইয়েন করে পাওয়া যায় পার্ট টাইম কাজগুলো থেকে। আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, পুরো রাস্তাটা হচ্ছে একদম পাহাড়ের উপর, আপনারা দেখতে পাচ্ছেন একদম টপ প্লেসে পাহাড়ের। যে ছেলেটি আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে জোসেফ, সে আমি যেখানে কাজ করছি সেখানে সেও কাজ করছে, তার পাশাপাশি সেই কোম্পানির ড্রাইভার হিসাবেও বেতন পাচ্ছে। দুইটা কাজই তার পার্ট টাইম জব। সে ন্যাচারালাইজেশনের মাধ্যমে এখন জাপানের নাগরিক হয়ে গিয়েছে। তার বাবা মা, তার যখন 9 বছর বয়স তখন জাপানে তাকে নিয়ে এসেছে। তারপর তার বাবা মা জাপানের সিটিজেন হয়ে গিয়েছে, সেজন্য সেও সিটিজেনশিপ পেয়ে গিয়েছে। এই কাজ করতে আসার জন্য যে গাড়ি ব্যবহার করছে এটা পাচ্ছে কোম্পানি থেকে। অনেক লোককে সে এই সাপোরো থেকে এখানে নিয়ে আসে এই কাজে। তার জন্য সে সকালবেলা 2 ঘন্টার ড্রাইভ করার পেমেন্ট পায়, আবার কাজ শেষে 2 ঘন্টা ড্রাইভ করার পেমেন্ট পায়, এবং সেই টাকাটা ঘন্টা হিসাবে আমরা যে কাজ করছি তার থেকেও বেশি। আমি আপনাদেরকে আগে বলেছি যে আপনারা যারা জাপানে আসতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন জাপানে আসার সময় বাংলাদেশ থেকে বা যে দেশ থেকেই আসেন না কেন ড্রাইভিং লাইসেন্সটা সঙ্গে করে নিয়ে আসার জন্য।
ঘেমে গেছি। এখন হচ্ছে আসার পরপরই কাজে যোগ দিয়ে দিছি। আজকে 8:33-এ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় দিনের কাজ, একই কাজ। এটা হচ্ছে ব্রোকলি টিম, কয়েক মাসের কাজ, মেবি 2 মাস। এ ধরনের পার্ট টাইম কাজ প্রচুর আছে। আপনাকে কানেকশন রাখতে হবে, এরকম যারা কাজ দেয় যোগাযোগ রাখবেন। তো আমার সাথে পরিচিত 2টা এজেন্সি আছে, তাদের কাছে বলা লাগে না এখন আর, কাজ থাকলেই তারা বলে। কাজের সুযোগ আছে, জানাইছে, চলে আসছে। এখানে পার আওয়ার হচ্ছে 1000 জাপানিজ ইয়েন, প্লাস হচ্ছে আমার যাওয়া আসার যে খরচ সেটা। গতকাল হয়েছে 7.5 ঘন্টা প্রায়, ব্রেক বাদ দিয়ে। আজকে সেম হবে মেবি। 3টার সময় আবার ব্রেক, 15 মিনিটের ব্রেক। বৃষ্টি হচ্ছে। আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে লাঞ্চ করি বা রেস্ট নেই সে জায়গায়। সারাদিনে 3-4 বার ব্রেক দেয়। 15 minutes later. ব্যাপারটা হয়েছে, এজেন্সি বলছিল আমারে যে একদিনের কাজ করার জন্য, তো একদিন করছি। এখন একদিন করার পরে এখন আবার বলছে যে আজকে করতে পারবো কিনা আমি। তো আমি বলছি ঠিক আছে করব। এখন ঘটনা হয়েছে যে তারা অলরেডি শিডিউলে আমার নাম লেখা রাখছে, কাজ দিয়ে রাখছে। আমার ব্যাপারটা খারাপ না, আমি করতে পারবো কাজ। কাজ শুরু হয় এখানে 8টা থেকে, কিন্তু আমাকে বাসার থেকে আসতে হয় 6টার সময়। যে 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা আমি আসি, কিন্তু এই 2 ঘন্টার জন্য আমি কোনো পেমেন্ট পাই না। আবার যাওয়ার সময় ঠিক সেম 2 ঘন্টা টাইম। তার মানে সারাদিনে আমি 7 ঘন্টা 7.5 ঘন্টা কাজ করতেছি, কিন্তু এক্সট্রা যে 4 ঘন্টা আমার যাচ্ছে যাওয়া আসায়, এই 4 ঘন্টার আমার কোনো পেমেন্ট নাই। এই পেইনের কারণেই কাজটা করতে চাচ্ছিলাম না। তবে স্যালারি ভালো আছে, ঠিক আছে। কাজ শেষ, ওয়ারি মাস্তা। সবাই বসে কথা বললাম, আজকের মতো কাজ শেষ। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত, একদম ক্লিন করতেছে সবাই। আজকের আবহাওয়াটা ভালো না, ব্যাড টেম্পারেচার। মেগা করতেই বাস। আরো 2 দিনের দেখলাম শিডিউল আছে আমার। মজা লাগতেছে, প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি। এত দূরে কাজ আমি এখন পর্যন্ত করি নাই। যদি আপনার ভাষা দক্ষতা খুব বেশি ভালো না থাকে, পার্ট টাইম করতে গেলে এরকম হবেই। সব সময় আপনার নিজের পছন্দ মতো জায়গায় কাজ করবে না, পছন্দ মতো কাজ আপনি পাবেন না। তো আপনার স্যাক্রিফাইস অনেক কিছুই করতে হবে। বাংলাদেশ বা যে কোনো দেশ থেকেই যখন একজন স্টুডেন্ট প্রথমবারের মতো জাপানে আসে, তার সাধারণত ভাষা দক্ষতার লেভেল থাকে JLPT N5-এর সমপর্যায়ে। সে প্রাথমিকভাবে যে ভাষা জানে সেটা দিয়ে খুব বেশি ভালো জব ম্যানেজ করা সম্ভব হয় না। যেটাকে সাধারণত পার্ট টাইম হিসাবে ভালো জব মনে করা হয় সেটা হচ্ছে বিভিন্ন কনভেনিয়েন্স স্টোরের জব। তবে আপনি যদি জাপানিজ ভাষা দক্ষতা একেবারেই বেসিক লেভেলের থাকে, সেটা দিয়ে আপনি এই কনভেনিয়েন্স স্টোরে জব পাবেন না। তখন আপনাকে বিভিন্ন রেস্টুরেন্টের কিচেন স্টাফ হিসাবে জব খুঁজে নিতে হবে, বা বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে যেগুলোতে তেমন একটা জাপানিজ প্রয়োজন পড়ে না, সেই সব ফ্যাক্টরিতে আপনাকে জব খুঁজে নিতে হবে। আপনি যখন জাপানে পড়াশোনা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আপনার স্কুল সিলেকশন করার পূর্বে বা ইউনিভার্সিটি সিলেক্ট করার পূর্বে আপনাকে এটাও মাথায় রাখা উচিত যে আপনি যে এলাকায় যাচ্ছেন পড়াশোনা করার জন্য, সেখানে আপনার জন্য অ্যাভেলেবল পার্ট টাইম জব আছে কিনা। যদি আপনার লক্ষ্য থাকে পার্ট টাইম জব করে আপনি নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি জাপানে অবস্থানের খরচ এবং কিছু সেভিংস করবেন, সেক্ষেত্রে এইসব বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। আপনার এজেন্সির কাছ থেকে এই বিষয়ে সুস্পষ্ট তথ্য নিতে পারেন, অথবা যে এলাকায় যাচ্ছেন সেখানে পরিচিত কেউ থাকে কিনা তাদের কাছ থেকে এই তথ্যটা নিতে পারেন। The next day. আরও একটি নতুন সকাল, আজকে 3য় দিনের মতো যাচ্ছি। আজ বেশ খানিকটা আগে চলে এসেছি। কাজ শুরুর প্রস্তুতি চলছে।
আপনারা যে বড় বড় কার্টগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কার্টের ভিতরে প্লাস্টিকের বক্স রয়েছে, এর ভেতরে ব্রোকলি আছে, দেখতেই পাচ্ছেন। এই ব্রোকলিগুলো এই পাশে রাখা থার্মোকল বক্সগুলোতে ভরে প্যাকেজিং করাই হচ্ছে আমাদের মূল কাজ। যতক্ষণ না পর্যন্ত এখানে রাখা ব্রোকলিগুলো শেষ হচ্ছে, ততক্ষণ আমাদের এই কাজ চলমান থাকবে। অবশ্য ব্রোকলির সাপ্লাই নির্ভর করে হারভেস্টিং লিমিটের উপরে। এখানকার ব্রোকলি শেষ হয়ে গেলেও ক্যারিং কার্ট দিয়ে আরও ব্রোকলি নিয়ে আসা হয় যদি সাপ্লাই বেশি থাকে। প্লাস্টিকের কার্টে রাখা ব্রোকলিগুলো একটা একটা করে চেক করে ভালো ভালো ব্রোকলিগুলো থার্মোকল এই বক্সে গুনে গুনে 20টি করে ভরা হয়। তারপর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় বরফ দিয়ে ঢেকে দেওয়ার জন্য। ব্রোকলি দ্রুত পচনশীল একটি সবজি, একদিন বা 2 দিন বাইরে থাকলেই এটি নষ্ট হয়ে যায়। তাই হারভেস্টিংয়ের দিনই বরফ দিয়ে ঢাকাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এটা আইস রুম মনিটর। এই রুমে বিশেষ উপায়ে বরফ তৈরি করা হচ্ছে। আজকে তৃতীয় দিনের মতো আমাদের কাজ শেষ হলো। আমরা ওয়েট করতেছি, এখানে যখন 5টা বাজবে তখন আমরা নেম কার্ডটা এখানে পুশ করব। এটা থাকবে, এটা অনুযায়ী আপনার স্যালারি দেওয়া হবে। যেমন 5টা বেজে গেছে, এখন আমারটা ঢোকাবো। শেষ, কাজ শেষ আজকে। Alvaro. Konnichiwa, hello, from Spain. Yes. Do you speak Japanese? I can speak a little Japanese. I passed the JLPT N5. Okay. You? Me too. Japanese mushukashi. Japanese Pujukashi. How long have you been here in Japan? 1 year. 1 year. Sorry. Okay. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Do you know Bangladesh? Very beautiful. Thank you very much. বাংলাদেশকে একজন বিদেশি চেনে এবং আমার দেশকে সে বিউটিফুল বলল, এটা শুনতে পেরে নিজের কাছে ভালো লাগলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ফকিদাসী পার্কের মাউন্ট ইউতের ঝর্ণার পানির কথা। সেখানে আজকে আবার আমরা দ্বিতীয়বারের মতো থামলাম। উদ্দেশ্য পানি খাওয়া, জায়গাটা একটু দেখা এবং পানি নিয়ে বাড়ি যাওয়া। সেদিন যখন আসছিলাম তখন ছিল সন্ধ্যা, ঠিকমতো জায়গাটা দেখতে পারিনি। আজকে আলো থাকতে থাকতে এসেছি, তাই জায়গাটা একেবারে মন ভরে উপভোগ করতে পারলাম। অনেক সুস্বাদু পানি, এটা বিক্রি হয় বোতলে ভরে। সেইকো মার্ট কনভেনিয়েন্স স্টোরে 1/2 লিটার করে বোতলে ভরে এখানে বিক্রি করা হয়। এটা আমার সাথে যে ছেলেটি এসেছে ও এখানে প্রার্থনা করতেছে। পরিবেশটা যতই সুন্দর হোক, বেশিক্ষণ অপেক্ষা করার সুযোগ নেই, আমাদের ফিরে যেতে হচ্ছে। আমরা চলে যাচ্ছি। Next morning. আজকে আমার 4র্থ দিনের মতো যাওয়া হচ্ছে। আজকে আরেকজন আছে আফ্রিকা থেকে, নাইজেরিয়া, আমার অনেক কলিগ, সে ওয়েট করছে। আজকে আমরা 2 জন যাব সেখানে। একদিন কাজ করার কথা, সেখানে 4 দিন হয়ে গেছে। আমাকে আরও 2 দিনের শিডিউল দেওয়া হয়েছে, যদিও 2 দিনের ভিতর হয়তো 1 দিন করতে পারবো, আর এরপর আবার অন্য কাজ আছে আমার। আজকেও সকাল সকাল চলে এসেছি, কাজ শুরু হয়নি এখনো। এটা হচ্ছে সেই ব্রোকলি পরিবহনের বিখ্যাত সেই গাড়ি, যেটা দিয়ে এত এত ব্রোকলি জমি থেকে এই বড় বড় বিশাল কন্টেনারে করে
এই ফার্মে নিয়ে আসা হয়। ফার্মের ঠিক পাশেই সুবিস্তৃত ফসলের ক্ষেত, বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয় এই সব জমিতে। তবে এই মুহূর্তে এখানে কোন ফসল উৎপাদন করা হচ্ছে দূর থেকে দেখে আমি বুঝতে পারছি না। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। আমি এখানে দাঁড়িয়েছি মূলত সকালের ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। ইতোমধ্যে আমাদের কাজ শুরু করার সময় এসে গেছে। আপনাদের সাথে কাজ শেষ করে একেবারে বিকেলে কথা হবে। আজকে 4র্থ দিনের মতো কাজ শেষ হয়েছে। আমরা ওয়েট করতেছি আর 2 মিনিট ওয়েট করবো, কারণ আমাদের ক্লোজিং টাইম দিছে 4:30। 4:30 বাজতে 2 মিনিট বাকি আছে। The next day. আজকে 5ম দিনের মতো কাজে যাচ্ছি। সম্ভবত আজকেই শেষ দিন, কারণ আমার নেক্সট যেদিন ওয়ার্ক শিডিউল ধরছে সেদিন আমি সাপোরোতে থাকবো না। প্রথম দিন যেদিন ভিডিও করলাম এই বিষয়ে, ভাবলাম যে সেদিনই এডিট করে দিয়ে দেব ভিডিও, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে দেওয়া হয় নাই। পরে দেখতে দেখতে 5 দিন করে ফেললাম কাজ। আমি যে কাজে যাচ্ছি এক হিসাবে এই কাজটা মূলত হ্যান্ড স্যালারি জব। এই কাজটা যখন আমার শুরু হচ্ছে তখনই তারা জানতে চাইছে যে স্যালারি কি অ্যাকাউন্টে দিলে ভালো হয় না হাতে দিলে ভালো হয়। আমি বলেছি যে অ্যাকাউন্টে দিলে সমস্যা নেই, কিন্তু আমি যদি অ্যাকাউন্টে না নিয়ে স্যালারিটা সরাসরি হাতে নিতাম তাহলে এটা হ্যান্ড স্যালারি জব হয়ে যেত। এখানে 2টা বিষয় খেয়াল করা খুব জরুরি। সেটা হচ্ছে হ্যান্ড স্যালারি জবের ক্ষেত্রে আপনাকে যদি আপনার কোনো ধরনের তথ্য জমা না দিয়ে কাজ করতে দেওয়া হয়, সেটা হবে গিয়ে আসলেই হ্যান্ড স্যালারি জব। এটার কারণ হচ্ছে আপনি যেভাবেই কাজ করেন না কেন, যদি আপনার জাপানের রেসিডেন্ট কার্ড জমা নেয় তাদের কাছে সেই তথ্যটা থেকে যায়, এবং তারা যারা আপনাকে কাজ দেয় তারা বাৎসরিকভাবে হোক অথবা তাদের কাজের যখন আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয় প্রতিষ্ঠানের বা বিভিন্ন পেমেন্টের, তখন আপনার তথ্য সরাসরি তারা ইমিগ্রেশন অফিসে পাঠিয়ে দেয় যে এই ব্যক্তিকে পেমেন্ট করা হয়েছে। সো আপনি যদি হাতেও স্যালারি নেন কিন্তু আপনার রেসিডেন্ট কার্ড যদি তাদের কাছে থাকে, আপনি যদি তাদেরকে আগে থেকে না জানান যে আপনার ইনফরমেশন যেন তারা জমা না দেয়, তাহলে সেটা কখনোই হ্যান্ড স্যালারির জব হিসাবে বিবেচিত হবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কিছু স্যালারি এরকম থাকে যে আসলে স্যালারিটা আপনাকে যিনি দিচ্ছেন তিনি মূলত কাজটা আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, আউটসোর্স করছেন, সামহাও ব্যবস্থা করছেন, কিন্তু পেমেন্টটা মূলত তার নামে হচ্ছে। এর আগে আমি এরকম একটা কাজ করেছি একটা হোটেলে। কাজটা ছিল একদম পিওর হ্যান্ড স্যালারি টাইপ। সেখানে হচ্ছে আমাকে যিনি কাজ দিছে সেখানে সে একটু ট্রিক্স করছে। মূলত কাজটা তার, সে কাজ নিছে যে সে নিজে করবে কাজটা, কিন্তু সে কাজটা আমাকে দিয়ে করায় নিল। ওহায়ো গোজাইমাস। আমার গাড়ি চলে আসছে, আমরা পরবর্তীতে এই বিষয়ে কথা বলছি। হাই দাইজোবো। Good morning. Nichijigan. It will take almost 2 hours to go to the destination. I think today is my last day. তো হ্যান্ড স্যালারির যে কথা বলছিলাম, আপনি যদি কোথাও কোনো ডকুমেন্টস জমা না দিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি হাতে স্যালারি পান সেটা আপনার 28 ঘন্টার অতিরিক্ত কাজ করা হিসাবে গণ্য হবে না। তবে আপনি যদি কোথাও কোনো ধরনের ডকুমেন্টস জমা দিয়ে কাজ করেন, সেটা যদি হাতেও স্যালারি পান, তারপরেও আপনি 28 ঘন্টার অতিরিক্ত যদি সেই কাজ হয়ে যায়, তখন আপনার ইমিগ্রেশন অফিস থেকে ঝামেলা করবে। সে বিষয়টা খুব সতর্কতার সাথে আপনাকে জানতে হবে, বুঝে কাজ করতে হবে। আর একটা বিষয় বাকি থাকলো, সেটা হচ্ছে আপনি পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালানোর পাশাপাশি পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারবেন কিনা এবং মাঝে মাঝে দেশে টাকা পাঠাতে পারবেন কিনা। এক্ষেত্রে প্রথম বছর যেহেতু আপনি টিউশন ফি দিয়ে আসছেন, তো প্রথম বছর আপনাকে টিউশন ফির পেছনে কোনো খরচ করতে হবে না। সেক্ষেত্রে পার্ট টাইম জব করে যতটুকু পারেন আপনি টাকা সেভ করবেন, সেটা যেন আপনার পরের বছরের টিউশন ফি দেওয়া হয়ে যায়। তাহলে পরের বছর আপনি যখন পার্ট টাইম কাজ করবেন তখন আপনি অতিরিক্ত আরও অনেক টাকা সেভ করতে পারবেন, এবং সেই টাকা দিয়ে আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি কোথাও ভর্তি হলে সেক্ষেত্রে আপনি সেটা টিউশন ফি দিতে পারবেন। তাহলে আপনি আপনার পার্ট টাইমের টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
আপনার ব্যক্তিগত খরচ, টিউশন ফি সহ যাবতীয় খরচ দেওয়ার পরে যদি অতিরিক্ত টাকা থাকে সেক্ষেত্রে আপনি সেই টাকা দেশে পাঠাতে পারবেন। এছাড়া আপনার যে ভ্যাকেশনের সময় অতিরিক্ত কাজ করতে পারবেন বা আপনার অনেক সময় এই ধরনের হ্যান্ড স্যালারির জব যদি ম্যানেজ করতে পারেন সেখান থেকে উপার্জিত অর্থ আপনি টাইম টু টাইম দেশে পাঠাতে পারবেন। আজকে আসার সাথে সাথেই কাজে যোগ দিয়ে দিতে হয়েছে। তো যাই হোক, এই ছিল ভিডিও। এই ভিডিওটা যদিও অনেক বড় হয়ে গিয়েছে, তারপরেও যেহেতু আমি আমার 5 দিনের কাজের একটা সংক্ষিপ্ত সার আপনাদের সামনে উপস্থাপন করলাম, তো বুঝতেই পারছেন বড় তো হবেই। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আমার ব্যক্তিগত একটি কাজের খুঁটিনাটি বিভিন্ন বিষয় আপনাদের সামনে দৃশ্যায়ন করা, সেই সাথে জাপানে পার্ট টাইম কাজের যেসব বিষয় নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন, সেসব প্রশ্নের উত্তর দেওয়া। নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে যদি সুযোগ পাই এই ধরনের আরও অন্য কাজের ভিডিও করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত বিদায়। কাজের শেষ দিন, তাই অনেকগুলো ব্রোকলি নিয়ে যাচ্ছি বাসায়। ঠিক আছে।